আসসালামু আলাইকুম। একজন ভিউয়ার্স আমাকে ইনবক্সে এসে অভিযোগ জানিয়েছে আমি শুধুমাত্র লম্বা চুলওয়ালা ছেলেদের ড্রামা এক্সপ্লেন করি। এবার তার বিনীত অনুরোধ আমি যেন ছোট চুলওয়ালা কোনো ছেলেদের ড্রামা বেছে নেই। আর তাই খুঁজে খুঁজে এমন একটা ড্রামা সিলেক্ট করেছি যেই ড্রামার ছেলে মেয়ে সবার চুল ছোট। তো আর বেশি কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা জিনসে নামে একটি মেয়েকে দেখতে পাই যে শুয়েছিল। আর একটু পরে সে উঠে টলতে টলতে যখন বের হয় তখন একটা রুমের বাইরে থেকে তার বোন আর তার ফিয়ন্সের কথা শুনতে পায় এবং সেই ঘরে উকি মেরে দেখতে পায় তার বোন লিং লিং এবং তার ফিয়ন্সে চেন দুইজনে অবৈধ সম্পর্কে জড়িত। মানে তার বোন আর তার ফিয়ন্সে দুইজনে তাকে ঠকাচ্ছে। তখন জিন্সের পাস্টের কিছু ঘটনা থেকে মনে পড়ে যায় তার বোন তো তার সামনে চেনের সাথে ফ্লার্ট করেছে, কিন্তু সেই বিষয়গুলোকে সে খুব স্বাভাবিকভাবে নিয়েছে। জিনসে একজন জুয়েলারি ডিজাইনার আর তার ফিয়ন্সে জিন্সের ডিজাইন তার বোন লিংলিং এর নামে চালিয়ে দিয়েছে। জিন্স এই ব্যাপারে জানতে চাইলে সে জিন্সকে জড়িয়ে ধরে বলে আমি চাই না তুমি কাজ করো, আমি তোমার সাথে বাচ্চা কাচ্চা নিয়ে একটি ফ্যামিলি তৈরি করতে চাই। আর জিন্সে যেহেতু চেনকে বিশ্বাস করত তাই সে অনিচ্ছা সত্ত্বেও চেনের কথা মেনে নেয়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসলে জিন্সে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং চিন্তা করতে থাকে সে যা যা হারিয়েছে সবকিছু সে আবার ফেরত নেবে। এরপর আমরা ড্রামার হিরো সিনিয়ানকে দেখতে পাই। সিনিয়ানও একটি জুয়েলারি কোম্পানির সিইও ছিল। সিনিয়ানের কাছে তার ফিয়ন্সের মেসেজ আসে সে ইউরোপে চলে গিয়েছে, সিনিয়ানকে বিয়ে করতে পারবে না। সিনিয়ান তখন বিরক্ত হয়ে তার অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে 7 দিনের মধ্যে তার জন্য মেয়ে খুঁজতে, সে বিয়ে করবে। তবে সেই জায়গায় জিনসে উপস্থিত ছিল, সে তার বোন আর ফিয়ন্সেকে ফলো করছিল। সিনিয়ন জিন্সের দিকে তাকিয়ে মনে করে জিন্সের তার ছবি তুলছে এবং জিন্সের কাছে গিয়ে বলে ছবিগুলো ডিলিট করো। জিন্সে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চাইলে সিনিয়ন তাকে আটকায়। তখন জিন্সে সিনিয়নকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু পুরোটাই ছিল বৃথা চেষ্টা। সিনিয়ন তার সানগ্লাস খুললে জিন্সে তাকে চিনতে পারে। তবে তখনই তার বোন আর ফিয়ন্সে বের হয়ে আসায় সে দ্রুত সিনিয়নকে জড়িয়ে ধরে যাতে করে চেন আর লিং লিং তাকে দেখতে না পায়। সিনিয়নের কান তো লজ্জায় লাল হয়ে গিয়েছিল এবং তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার হার্টবিট বেড়ে গিয়েছে। জিনসে সিনিয়নকে জিজ্ঞাসা করে তারা কি গিয়েছে। সিনিয়ন তখন বলে গিয়েছে। জিনসে সিনিয়নকে সরি বলে এবং বলে যে সে ভেবেছিল সিনিয়ন তার বয়ফ্রেন্ডের বডিগার্ড, এই কারণে তার বয়ফ্রেন্ডের ছবি তুললে সেটা ডিলিট করতে বলতে এসেছে। এটা শুনে সিনিয়নের খুবই বিরক্ত লাগে এবং সে চলে যাচ্ছিল। জিনসে তাকে ডাক দিয়ে বলে মিস্টার সিনিয়ন আমি আপনার সাথে কোলাবোরেশন করতে চাই। তবে সিনিয়ন কোনো উত্তর দেয় না। একটু পরেই সিনিয়ন আয়নার সামনে নিজেকে দেখতে থাকে আর চিন্তা করতে থাকে আমাকে কি বডিগার্ডের মতো দেখতে। তখনই জিন তার কাছে জিন্সের সমস্ত খোঁজ খবর নিয়ে আসে। জিন্সে অনেক দক্ষ একজন জুয়েলারি ডিজাইনার ছিল। একটু পরেই দেখা যায় জিনসে আর সিনিয়ন একটি রেস্টুরেন্টে দেখা করে। তবে জিন্সের কথা শুরুর আগেই সিনিয়ন একটু ড্রিঙ্ক করে নেয়। আসলে সিনিয়ন প্রচন্ড নার্ভাস প্রকৃতির ছেলে ছিল, তবে সে এমন ভাব নিত যে সে অনেক স্ট্রং। যা হোক জিনসে সিনিয়নের কাছে সাহায্য চায় তার ক্যারিয়ার ব্যাক আনার জন্য। মানে সে সিনিয়নের কোম্পানির হয়ে ডিজাইনার কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। সিনিয়ন তখন বলে আপনাকে সাহায্য করে আমার লাভ কি। জিনসে সিনিয়নকে বলে আমি জানি আপনি চেনের কোম্পানি নিতে চান, এ কাজে আমি আপনাকে সাহায্য করব। তবে সিনিয়ন বলে এটা আমি নিজেই পারবো। সে জিনসেকে কন্ট্যাক্ট ম্যারেজ করার প্রপোজাল দেয় এবং বলে যদি জিনসে তাতে রাজি হয় তাহলে যেন তার বাড়িতে দেখা করে। আর একটু পরে দেখা যায় জিনসে সিনিয়নের বাড়িতে আসে এবং বলে সে সিনিয়নের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করতে রাজি আছে, যে কোনো মূল্যে তাকে প্রতিশোধ নিতে হবে। সিনিয়ন তাকে একটি পেপার ধরিয়ে দেয়। জিনসে পেপারটা উল্টে শুধু একটা পয়েন্ট দেখে, যেহেতু তাদের কন্ট্যাক্ট ম্যারেজ তাই তাদের একসাথে ঘুমাতে হবে না, এবং সে সাইন করে দেয়। সিনিয়ন তখন বলে আপনাকে আজ থেকে আমার সাথে এই বাসাতেই থাকতে হবে। আর এরপরে জিনসে বুঝতে পারে এই পয়েন্টটাও কন্ট্যাক্টে ছিল, কিন্তু সে না পড়েই সাইন করে দিয়েছে। অগত্যা সে রাজি হয়ে যায় সিনিয়নের সাথে একসাথে এই বাড়িতে থাকতে। এরপরেই আমাদের একটি প্রেস কনফারেন্সের দৃশ্য দেখানো হয় যেখানে জিনসে আর চেন উপস্থিত ছিল এবং জিনসে সেখানে সবাইকে জানিয়ে দেয় যে তার বোন লিং লিং এবং চেনের সাথে সম্পর্ক রয়েছে
এবং গত বছর তার বোন লিং লিং যে ডিজাইন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা জিন্সের ডিজাইন চুরি করে। এই খবরে তো মিডিয়া উত্তেজিত হয়ে যায়। চেন তখন রেগে জিনসেকে মারতে আগালে সেখানে সিনিয়ন চলে আসে এবং সে জিন্সের পাশে গিয়ে বলে জিনসে এখন থেকে আমার কোম্পানির জন্য কাজ করবে। সিনিয়ন চেনকে বলে জিনসেকে মারার পরিবর্তে এটা ভাবো যে নিজের কোম্পানি কিভাবে বাঁচাবে, এবং জিনসেকে নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই সেখানে লিং লিং আসে এবং জিন্সের হাতে পায়ে ধরে মাফ চাইতে থাকে আর বলতে থাকে চেন তাকে ফাঁসিয়েছে, চেন তাকে সিডিউস করেছে বলে সে এমন ভুল করেছে। যেহেতু সে জিন্সের ছোট বোন তাই জিন্সের উচিত তাকে মাফ করে দেয়া। কিন্তু জিন্সের লিং লিংকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় সিনিয়ন আর জিন্সে যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, জিন্সে সিনিয়নকে ধন্যবাদ জানায় তাকে রিভেঞ্জ নিতে সাহায্য করার জন্য এবং সে রাস্তার পাশে নেমে যেতে চায়। সিনিয়ন তখন বলে আমরা এখন একসাথে বাড়ি যাব। জিন্সে জানায় তার বাবার বাড়ি থেকে তার কিছু জিনিসপত্র আনতে হবে। সিনিয়ন জিন্সেকে সবকিছু নতুনভাবে কিনে দিতে চাচ্ছিল, তাও জিন্সে জেদ করে সে সেখানে যেতে চায়। তাই সিনিয়ন বাধ্য হয়ে জিন্সেকে তার বাবার বাড়িতে যেতে দেয়। কিন্তু জিন্সে যখন তার বাবার বাড়িতে যায়, তার বাবা উল্টে জিন্সেকে দোষ দিতে থাকে তার ছোট বোনকে এমন শাস্তি দেওয়ার জন্য, মানে আইনি নোটিশ পাঠানোর জন্য। জিন্সে যখন তার বাবার কোনো কথারই উত্তর দিচ্ছিল না, তখন শেষে তার বাবা বলে আচ্ছা এবার যেহেতু তুমি এসেছো অন্তত আমাদের সাথে ডিনার করে যাও। জিন্সে তখন ডিনার করতে রাজি হয়। খাওয়ার সময় তার বাবা বলছিল তার ছোট বোন লিং লিংকে মাফ করে দিতে। জিন্সে তার বাবাকে বলে তার মানে তুমি আগে থেকেই জানতে চেন আর লিং লিং এর সম্পর্ক রয়েছে। জিন্সের বাবা মাথা নিচু করে থাকে, তার মানে সে শুরু থেকেই সবকিছু জানতো। জিন্সে তখন তার বাবাকে বলে লিং লিং যা ফেস করবে সেটা তার কৃতকর্মের ফল, তাই এই বিষয়ে সে কিছুই করতে পারবে না। এটা বলে সে যখন উঠে যাচ্ছিল তখনই জিন্সের মাথা ঘুরে যায়। লিং লিং দৌড়ে এসে জিন্সেকে ধরে আর তারপর বলে আমি ভেবেছিলাম তুমি একটু স্মার্ট হয়েছ, কিন্তু দেখলাম তুমি আবারও আমার ফাঁদে পা দিয়েছ। আর এসব শুনতে শুনতে জিন্সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে সিনিয়ন জিন্সেকে বারবার ফোন দিয়ে না পাওয়ায় সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে জিন্সের খোঁজে। জিন্সেকে লিং লিং কোনো একটা ড্রাগ দিয়েছিল, সাথে লিং লিং জিন্সের ঘরে একটি ছেলেকেও পাঠিয়ে দিয়েছে। ওই ছেলে জিন্সের কাছাকাছি আসার চেষ্টা করছিল, ঠিক সেই সময় সিনিয়ন সেখানে চলে আসে এবং ওই ছেলেকে ধরে ইচ্ছা মতো উত্তম মধ্যম দেয়। তখনই সেখানে লিং লিং আর জিন্সের বাবাও চলে আসে। সিনিয়ন জিন্সের বাবাকে থ্রেট করে বলে আমি এই বিষয়টাও ছেড়ে দিব না, আপনি খুব ভালো করেই জানেন জিন্সেকে ড্রাগ দেওয়ার জন্য ও যদি আইনের আশ্রয় নেয় তাহলে কি হতে পারে। এটা বলে সে জিন্সেকে তুলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। জিন্সের বাবা তখন লিং লিংকে বলতে থাকে আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম এটা না করতে, মানে জিন্সের বাবা জেনে শুনে জিন্সেকে বিপদে ফেলতে চেয়েছিল। যা হোক সিনিয়ন জিন্সেকে বাড়িতে নিয়ে আসে, তবে জিন্সেকে যেহেতু ড্রাগ দেওয়া হয়েছিল সে সিনিয়নকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সিনিয়ন তো কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে। তবে পরদিন সকালে জিন্সে জেগে উঠে যখন তার পাশে সিনিয়নকে দেখতে পায়, সে একটা লাথি মেরে সিনিয়নকে বেড থেকে ফেলে দেয় এবং চিৎকার করে বলে সে জিন্সের সাথে কি করেছে। সিনিয়ন তখন জিন্সেকে বলে সে জিন্সের সাথে কিচ্ছু করেনি, বরং জিন্সের উচিত ভেবে দেখা গতকাল রাতে কি হয়েছে। জিন্সের তখন সবকিছু মনে পড়ে যায়। গতকাল রাতে তার বোন তাকে ড্রাগ দিয়েছিল, যে কারণে সে নিজেই তার সমস্ত জামা কাপড় খুলে ফেলছিল, বরং সিনিয়ন তাকে অনেক কষ্টে সামলেছে। আর এসব চিন্তা করে জিন্সের অনেক লজ্জা লাগছিল, আর সিনিয়ন তো প্রচন্ড বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপরে জিন্সে সিনিয়নের কোম্পানিতে জয়েন হয়ে নেয়। সেখানে আমরা মিস ফেং নামে একটি মেয়েকে দেখি যে বর্তমানে এই কোম্পানির ডিজাইনার ছিল। সে জিন্সেকে ওয়েলকাম জানায়। এদিকে বাড়িতে সিনিয়ন ঘুমাতে পারছিল না, সে মনে মনে চিন্তা করছিল ছোটবেলা থেকেই তার ইনসোমিয়া ছিল, মানে তার ঘুম আসতো না, অথচ গতকাল রাতে সে জিন্সের সাথে খুব ভালো ঘুমাতে পেরেছে। হয়তো জিন্সের বডি স্মেলের কারণে তার ঘুম এসে গিয়েছিল। তাই সে জিন্সের রুমে যায় এবং জিন্সের হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করে গোসল করে, আর তারপর নিজের গায়ের গন্ধ শুকতে থাকে যে তার গায়ে থেকে জিন্সের মতো গন্ধ আসছে কিনা। তবে তার গা থেকে জিন্সের মতো স্মেল আসছিল না। সে তখন জিন্সের একটা ড্রেস শুকে বোঝার চেষ্টা করে যে দুইটা স্মেল সেম কিনা। ঠিক তখনই জিন্সে সেখানে চলে আসে এবং চিৎকার দিয়ে বলে যে আপনি আমার রুমে কি করছেন। সিনিয়ন তো অপ্রস্তুত হয়ে যায়। সে তখন বলে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে,
জিনসে সিনিয়নের হাতে তার হেয়ার রিমুভাল ক্রিম দেখে অবাক হয়ে যায়। আর তারপর সে সিনিয়নকে বলে, যেহেতু আমার ড্রেস আপনার অনেক পছন্দ, এটা তো আপনার লাগবে না। পরবর্তীতে আমি যখন ড্রেস নিব তখন বড় সাইজ নিব, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। সিনিয়ন প্রচন্ড লজ্জা পাচ্ছিল। সে তখন জিনসেকে বলে, আচ্ছা তোমার সামনে যেহেতু সবকিছু চলেই এসেছে, তাহলে একটা কথা পরিষ্কার শুনে নাও, আজ থেকে আমি তোমার সাথে ঘুমাবো। আর একটু পরেই দেখা যায় একটা সুতো দিয়ে তারা বিছানাটাকে আলাদা করে নিয়েছে, যার সাথে কিছু ঝুনঝুনি বাঁধা ছিল। সিনিয়ন বলছিল, কেউ যদি সুতোটা ক্রস করে তাহলে এই ঝুনঝুনিগুলো বেজে উঠবে এবং আমাদের ঘুম ভেঙে যাবে। তবে জিনসে বলছিল এটা তো ঠিক হলো না, কেননা সিনিয়ন বেডের অনেকটা জায়গা নিয়েছে আর জিনসেকে অল্প একটু জায়গা দিয়েছে। সিনিয়ন তখন বলে, তুমি 3% পাবে আর আমি 7% পাবো, কোনো কথা না বলে আমাকে ঘুমাতে দাও। জিনসে তখন আর তর্ক না করে হতাশ হয়ে বসে থাকে। এদিকে চেনের কাছে খোঁজ আসে যে জিনসে আর সিনিয়ন বিয়ে করেছে। এটা শুনে তো চেন আরো বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে এবং পরদিনই সে চলে যায় জিনসের কাছে। সে জিনসেকে একটা নির্জন জায়গায় এনে থ্রেট করতে থাকে, এটা বলে জিনসে যেন তার উপর থেকে সমস্ত কেস তুলে নেয় এবং এটা বলে যে চেন আর লিং লিং একে অপরকে ভালোবাসে অনেক আগে থেকেই, আর জিনসে হিংসাবশত লিং লিং এর উপরে দোষ চাপিয়েছে। ওই ডিজাইন আসলে লিং লিং এরই ছিল, মানে সমস্ত দোষ জিনসের নিজের কাঁধে নিতে বলছিল। আর যদি এটা না করে তাহলে জিনসে আর সিনিয়নের বিয়ের বিষয়টা সে সবাইকে বলে দিবে। তবে জিনসে একদমই ভয় না পেয়ে বলে, তোমার যা খুশি তাই করতে পারো। এটা বলে সেখান থেকে চলে যেতেই সেখানে দুইটা লোক আসে এবং চেনকে বলে যে তাদের বস চেনের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে। এরপরই দেখা যায় চেনকে 8টা মুরগি খাওয়ানো হয়েছে এবং আরো একটা এনে খেতে বলা হয়। চেন তখন কান্না করে বলতে থাকে, আমাকে মাফ করে দাও, আমি আর খেতে পারবো না। ঠিক তখনই তার সামনে আসে সিনিয়ন এবং সিনিয়ন এসে বলে, তুমি তো অনেক খেতে পারো। পরবর্তী সিনে দেখা যায় চেন উল্টে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে এবং জিনসের কাছে মাফ চেয়েছে। জিনসে নিজেও টিভিতে এই নিউজটা দেখে অবাক হয়। এরপরে দেখা যায় জিনসের বাবা জিনসের সাথে দেখা করতে আসে এবং জিনসের মায়ের কথা তুলে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে, যাতে জিনসের লিংলিং এর উপর থেকে কেস তুলে নেয়। তবে জিনসে এবারও কেস তুলতে রাজি হয় না। জিনসের বাবা তখন তাকে তার মায়ের দেয়া একটা পুতুল দিয়ে বলে, তোমার মা যদি বেঁচে থাকতো তাহলে এটা কখনোই পছন্দ করতো না যে তোমরা দুই বোন মারামারি করছো। তখনই লিংলিং সেখানে এসে ওই পুতুলটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। জিনসে প্রচন্ড কষ্ট পায়, তার মায়ের দেয়া পুতুলটি ছিঁড়ে ফেলায়। তবে সঠিক সময়ে সেখানে সিনিয়ন চলে আসে এবং সিনিয়নকে দেখে জিনসের বাবা জিনসেকে বলে, তোমার মায়ের জন্য হলেও বিষয়টা ভেবে দেখো। এরপরেই দেখা যায় জিনসে মন খারাপ করে সিনিয়নকে বলছিল, ছোটবেলায় আমার কাছে একটা নেকলেস ছিল, বাবা সেই নেকলেসটা লিং লিংকে দিয়ে দিয়েছে। লিং লিং কেন যেন সবসময় আমার পছন্দের জিনিসগুলো নিয়ে নেয়। তবে এসব বলতে বলতে ওই পুতুলের মধ্যে জিনসে একটি কাগজ খুঁজে পায়, যে কাগজটা ছিল তার মায়ের লেখা এবং সেখানে লেখা ছিল জিনসে তার বাবা মায়ের মেয়ে না। জিনসেকে তারা হসপিটালের ছাদে খুঁজে পেয়েছিল। এটা শুনে তো জিনসের আরো বেশি খারাপ লাগে। সিনিয়ন তাকে জিজ্ঞাসা করলে সে সিনিয়নকে খুলে বলে যে তার মা লিখে রেখে গিয়েছে জিনসে বাই ফ্যামিলির মেয়ে না। পরবর্তী সিনে দেখা যায় সিনিয়ন তার একটা টেডি বিয়ার এনে জিনসেকে দিয়ে বলে, তোমার পুতুলটা ঠিক করতে দিয়েছি, আজ রাতে তুমি এটা নিয়ে ঘুমাও। জিনসে তখন সিনিয়নকে অনুরোধ করে লিংলিং এর উপর থেকে কেস তুলে নিতে। তার মা বেঁচে থাকলে হয়তো এই বিষয়টা আসলেও পছন্দ করতো না। সিনিয়ন তখন জিনসের কথা মেনে নেয়, মানে লিংলিং এর উপর থেকে জালিয়াতির কেসটা তুলে নেয়। এরপরে দেখা যায় মিস ফেং জিনসেকে অনেকগুলো ফাইল দিয়ে বলে আজ রাতের মধ্যে কমপ্লিট করে দিতে। জিনসে তখন বলে, এগুলো তো আমার কাজ না। ফেং জিনসেকে জোর দিয়ে বলে, তোমার যোগ্যতা দেখারই তো চেষ্টা করছি। তখনই সেখানে লিংজি নামে একটি মেয়ে এসে জিনসেকে বলে, আমি তোমাকে সাহায্য করছি। তবে একটু পরেই ফেং লিংজিকে ধরে বলে জিনসেকে সাহায্য না করতে। তবে লিংজি বলে, আমি জানি তুমি জিনসেকে হিংসা করো, আর জিনসে আমার বন্ধু, তাই আমি তোমার কথা কেন শুনবো। এটা শুনে ফেং লিংজিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তবে তখনই সেখানে জিনসে চলে এসেছিল। সে একটা রুমের মধ্যে নিয়ে ফেংকে ইচ্ছা মতো মাইর দেয় এবং সেখান থেকে লিংজিকে নিয়ে যাওয়ার সময় বলে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আর কখনো আমার বন্ধুর পেছনে লাগবে না। ফেং জিংসের উপর আরো বেশি রেগে যায়। এরপরে দেখা যায় জিংসে যখন বাড়িতে কাজ করছিল তখন তার কাছে সিনিয়ন আসে এবং সিনিয়ন তার পাশে বসে তার কাজ দেখার আবদার করে।
জিনসে তখন সিনিয়নকে তার কাজের সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলছিল, তবে সিনিয়ন মুগ্ধ হয়ে জিনসেকে দেখছিল। সম্পূর্ণটা বোঝানো শেষে জিনসে যখন সিনিয়নকে বলে কেমন হয়েছে ডিজাইন, সিনিয়ন তো কিছুই শোনেনি। সে শুধু বলে অনেক সুন্দর হয়েছে। এরপর জিনসে সিনিয়নকে বলে, যেহেতু তোমার ঘুমাতে সমস্যা হয়, আমি তোমাকে একটি অডিও বুক শোনাচ্ছি। আমি ঘুমানোর সময় এটা শুনে থাকি। আর সত্যি সত্যি ওই অডিও বুক শুনতে শুনতে সিনিয়ন ঘুমিয়ে পড়ে। এরপরে দেখা যায় অফিসে একটা মেয়ে জিনসেকে বলে তার একটি মেয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট করা হয়েছে। সে যেন কোম্পানির নিচে ক্যাফেতে তার সাথে দেখা করে। এবং এরপরেই আমরা দেখতে পাই জিনসে অন্য একটা কোম্পানির সিইওর সাথে দেখা করেছে। এই মেয়েটি জিনসেকে তার কোম্পানির জন্য ডিজাইন করার অফার করছিল। তার পরিবর্তে সে অনেকগুলো টাকা ডিল করতে চায়। তবে ফেং জিনকে নিয়ে সেই রেস্টুরেন্টের কাছে চলে আসে এবং ইচ্ছা করে জিনকে দেখায় রাইভাল কোম্পানির সিইওর সাথে জিনসে বসে কথা বলছে। জিনসের সাথে কথা বলতে যেতে চাইলে ফেং তাকে যেতে দেয় না। বলে যে তারা কোন সিক্রেট নিয়ে আলোচনা করছে সেখানে যাওয়া ঠিক হবে না। তবে জিনসে তো এসব কিছুই জানতো না। সে ওই কোম্পানির সিইওর সাথে কাজ করতে রাজি হয়ে যায় এবং তার অ্যাকাউন্ট নাম্বারও ওই সিইওকে দিয়ে দেয়। আর এরপরেই দেখা যায় ফেং জিন্সের ডাস্টবিন থেকে কিছু কাগজ তুলে নেয়। পরবর্তী সিনে রাইভেল কোম্পানির সিইও ওই মেয়েটা প্রেস কনফারেন্স ডেকে জিন্সের নতুন করা ডিজাইনগুলো দেখাচ্ছিল। সিনিয়ন তো অবাক হয়ে যায় এসব ডিজাইন ওই কোম্পানি কিভাবে পেল। ফেং তখন ডিরেক্ট জিন্সের উপর আঙুল তোলে এবং বলে অনেক টাকার বিনিময়ে জিন্সেই এই সিক্রেটগুলো রাইভেল কোম্পানিকে দিয়ে দিয়েছে এবং সে জিনকে সাক্ষী হিসেবে ব্যবহার করে। জিনও তখন স্বীকার করে যে সে জিনসেকে রাইভেল কোম্পানির সিইওর সাথে কফি শপে বসে থাকতে দেখেছে। তবে জিনসে তো বারবার অস্বীকার করছিল। সে বলছিল সে এমন কিছুই করেনি এবং সিনিয়নকে তাকে বিশ্বাস করার জন্য বলছিল। ফেং তখন বলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যদি জিন্সের অ্যাকাউন্ট ডিটেলস চেক করা হয় এবং সবার সামনে সিনিয়ন বাধ্য হয়ে জিন্সের অ্যাকাউন্ট ডিটেলস চেক করে। দেখা যায় জিন্সের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা এসেছে। জিনসে তো তখন পুরোপুরি ফেঁসে যায়। সিনিয়ন তখন বাধ্য হয়ে জিনসেকে সাসপেন্ড করে দেয় এবং জিনসে রেগে উঠে সেখান থেকে চলে যায়। আর এরপরেই দেখা যায় জিনসে তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। সিনিয়ন তাকে আটকায় না, শুধুমাত্র বলে আমি ভেবেছিলাম তুমি তোমার ক্যারিয়ারের প্রতি অনেক বেশি সিরিয়াস। তবে জিনসে কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। আর জিনসে চলে আসে লিংজির বাড়িতে। লিংজি এসে আলোচনা করছিল এমনটা কিভাবে হলো। জিনসে তখন লিংজিকে বলে চলো আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখি এবং সেই ফুটেজ চেক করে তারা দেখতে পায় ফেং রাতের বেলা জিনসের ডাস্টবিন থেকে কিছু কাগজ তুলে নিয়েছে। আর তাদের কাছে পুরো বিষয়টা তো ক্লিয়ার হয়ে যায় এবং এরপরে জিনসে চলে যায় সিনিয়নের কাছে। সিনিয়ন জিনসেকে দেখে বলে তুমি তাহলে ফিরে আসলে। জিনসে সিনিয়নকে বলে তোমার আমাকে আর একবার সাহায্য করতে হবে। এরপরেই আমাদের কম্পিটিশনের দৃশ্য দেখানো হয়, যেখানে ফেং তো নিশ্চিত ছিল যে তার নামে আসবে, সেই কম্পিটিশনের উইনার হবে। কিন্তু উইনার হয়ে যায় জিনসে। সেখানে জিনসে প্রবেশ করে এবং সবাইকে ধন্যবাদ জানায় তাকে বিশ্বাস করার জন্য এবং বলে কেউ বা কারা তাকে ফাঁসানোর জন্য আগের ঘটনাটি ঘটিয়েছে। ফেং দাঁড়িয়ে জিনসেকে কংগ্রাচুলেশন জানালে জিনসে এগিয়ে বলে আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে মন থেকে কংগ্রাচুলেশন জানালে। ফেং বলছিল তুমি কি বলতে চাও। তখনই জিনসে তার হাতে থাকা একটি সাদা কাগজে কিছু স্প্রে করে দেখায় তুমি আমার প্রিন্টার মেশিনের সাথে কিছু করেছিলে, যে কারণে আমার মনে হয়েছে এখানে কোনো ডিজাইন প্রিন্ট হয়নি, কিন্তু দেখো একটু স্প্রে করলে ডিজাইন দেখা যাচ্ছে। তুমি রাইভাল কোম্পানির সিইওর সাথে মিলে এই খেলাটা খেলেছ। ফেং তখন চিৎকার করে বলে তোমার কাছে কি প্রমাণ আছে, শুধু বলে দিলেই তো হবে না। জিনসে তখন বলে তুমি হয়তো জানো না লিংজি একজন প্রফেশনাল হ্যাকার। সে তোমার কম্পিউটার হ্যাক করে তোমার আর রাইভাল কোম্পানির সিইওর সমস্ত চ্যাটিং উদ্ধার করেছে। ফেং এগুলো বিশ্বাস করছিল না। সে ভাবছিল জিনসে তাকে ভয় দেখাচ্ছে। তবে জিনসে সবার সামনে সেই চ্যাটগুলো ওপেন করে ফেলে। এতে করে সবাই পরিষ্কার হয়ে যায় যে ফেংই জিনসেকে ফাঁসিয়েছে। তবে তখনও ফেং তার ভুল স্বীকার করতে রাজি ছিল না। সে সিনিয়নকে বলছিল জিনসের সুন্দরী বলে সিনিয়ন তার সাপোর্ট নিচ্ছে। সিনিয়নের সাথে জিনসের অবৈধ সম্পর্ক আছে। সিনিয়ন তখন দাঁড়ায় তারপর বলে আচ্ছা যেহেতু জিনসে আর আমার সম্পর্কের কথা উঠলই, তাহলে আমি সবাইকে জানাতে চাই জিনসে আর আমি লিগালি ম্যারিড। ফেং তখন চিৎকার করে বলতে থাকে এই কারণেই আপনি তাকে সাপোর্ট করেছেন এবং আমাকে ফাঁসিয়েছেন। জিনসে তখন বলে সব প্রমাণ হওয়ার পরেও তোমার মধ্যে অপরাধ বোধ নেই কেন।
ফেং এটা শুনে রেগে সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় জিনসে যখন রাত জেগে কোম্পানিতে কাজ করছিল, হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। সে গিয়ে দেখতে পায় কেউ একজন পাওয়ার বাটন অফ করে দিয়েছে, আর সেটা অন করার পরেই দেখতে পায় তার পেছনে ফেং। ফেং জিনসেকে বলছিল, তুমি ইয়াং আর সুন্দরী বলে সিনিয়ন তোমার সাপোর্ট নিয়েছে। জিনসে তখন বলে, তুমি এমন কেন? আমরা কোম্পানিতে টিকে থাকি যার যার কাজের মাধ্যমে, চেহারা বা সৌন্দর্য দেখিয়ে না। ফেং তখন হাসতে হাসতে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার চেহারা নষ্ট করে দিচ্ছি, দেখা যাক তুমি কতক্ষণ টিকে থাকতে পারো। এটা বলে সে জিনসেকে অ্যাসিড মারার চেষ্টা করে, তবে সঠিক সময় সেখানে সিনিয়ন চলে আসে এবং জিনসেকে বাঁচিয়ে নেয়। আর তারপর ফেংকে বলে, আপনি অনেক বছর ধরে আমার সাথে কাজ করেছেন বলে আমি আপনাকে আগের বার ছেড়ে দিয়েছিলাম, তবে এইবার আমি কোনোভাবেই ছাড়বো না, আমি পুলিশকে কল করছি। এটা বলে সে জিনসেকে নিয়ে বের হয়ে যায়। ফেং সেখানেই বসে পড়ে। পরবর্তী সিনে দেখা যায় জিনসে সিনিয়নের জন্য একটি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছিল। হঠাৎ করে জিনসের তার ইউনিভার্সিটির সিনিয়রের সাথে দেখা হয়ে যায়। পাস্টের একটা সিন থেকে আমরা দেখতে পাই জিনসে আর এই সিনিয়র, যার নাম ছিল উদওয়ান, তারা ইউনিভার্সিটিতে দুজন দুজনকে পছন্দ করত। তবে তাদের সম্পর্ক হওয়ার আগেই জিনসে জানতে পারে যে উদওয়ানের অন্য একটি মেয়ের সাথে ফ্যামিলিগতভাবে বিয়ে ঠিক হয়ে আছে। তাই সে উদওয়ানের সাথে আর কোনো যোগাযোগ করে না। সিন আবার প্রেজেন্টে ফিরে আসলে উদওয়ান জিনসেকে বলে, তুমি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? জিনসে তখন কথা ঘুরিয়ে উদওয়ানকে জিজ্ঞাসা করে সে তো এতদিন ফ্রান্সে ছিল, ফ্রান্সে তার জীবন কেমন কেটেছে। মানে তারা সাধারণ গল্প করছিল। তবে সিনিয়ন দরজার বাইরে থেকে তাদেরকে দেখে জিনসেকে মেসেজ করে দেয় সে আসতে পারবে না। জিনসে যখন মেসেজটা চেক করছিল, উদওয়ান তখন জিজ্ঞাসা করে, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছিলে? জিনসে জানায় সে তো অপেক্ষা করছিল, তবে যার জন্য অপেক্ষা করছিল সে আর আসতে পারবে না। উদওয়ান তখন জিনসেকে তার সাথে ডিনার করতে বলে। তবে জিনসে যখন দেরি করে বাড়ি ফেরে, সিনিয়ন তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? জিনসেও সত্যি কথা বলে দেয় যে তার হঠাৎ করে একজন সিনিয়রের সাথে দেখা হয়ে গিয়েছিল। সিনিয়ন তখন প্রচন্ড রেগে বলে, এরপর থেকে তুমি যেখানে যাবে আমাকে বলে যাবে। জিনসে অবাক হয়ে বলে, তার কেন সব জায়গায় বলে যেতে হবে? সিনিয়ন তখন বলে, তুমি হয়তো কন্ট্রাক্টটা ভালো করে পড়োনি, সেখানে লেখা ছিল প্রয়োজন হলে তোমার সব লোকেশন আমার সাথে শেয়ার করতে হবে। জিনসে তখন হতাশ হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এবং পরদিন সকালে সে যখন লিংজির সাথে এই বিষয়টা শেয়ার করে, লিংজি তখন বলে, নিশ্চয়ই সিনিয়ন তোমার প্রেমে পড়েছে, যদিও তোমাদের কন্ট্রাক্ট ম্যারেজ, তাও হয়তো সে তোমাকে ভালোবেসে ফেলেছে। জিনসেরও এই বিষয়টা ভেবে ভালো লাগে। এরপরেই দেখা যায় জিনসের ফোনে উদওয়ানের মেসেজ আসে এবং জিনসে উদওয়ানের খোঁজে একটি বারে চলে যায়। সে যখন বারে পৌঁছায় দেখতে পায় উদওয়ান প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে একদম মাতাল হয়েছিল এবং উদওয়ান জিনসেকে দেখে বলে, তুমি আমার লাইফ টাইম ক্রাশ ছিলে, আমি তোমাকে শুরু থেকেই অনেক পছন্দ করতাম, তুমি কেন হুট করে আমার জীবন থেকে উধাও হয়ে গেলে? জিনসে তখন বলে, উদওয়ান এসব কথার মানে কি? এখন তো তুমি বিবাহিত। উদওয়ান অবাক হয়ে বলে, আমি বিবাহিত? কার সাথে আমার বিয়ে হয়েছে? জিনসে তখন বলে, তুমি তো তোমার ফ্যামিলিগতভাবে একটা মেয়ের সাথে এঙ্গেজ ছিলে। উদওয়ান তখন বলে, আমি না, আমার ভাই একটা মেয়ের সাথে এঙ্গেজ ছিল। এখানে তারা বুঝতে পারে তারা তো একে অপরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছে। জিনসে তখন বলে, যাই হোক, এখন আমার বয়ফ্রেন্ড আছে। তবে উদওয়ান এই বিষয়টা মানতে চাচ্ছিল না। সে তো নেশা করেছিল। সে জোর করে জিনসেকে বলতে থাকে জিনসে শুধুমাত্র তার। জিনসে তখন উদওয়ানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তুমি আর কখনোই আমার সাথে দেখা করবে না, এবং সেখান থেকে বের হয়ে যায়। এদিকে বাড়ির সামনে সিনিয়ন জিনসের জন্য অপেক্ষা করছিল। জিনসের তো এমনিতেই প্রচন্ড মেজাজ খারাপ ছিল, আর সিনিয়ন যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাত অব্দি কোথায় ছিলে, তার তো প্রচন্ড রাগ হয়। সে তখন সিনিয়নকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? আমার সবকিছুতে তোমার এত খবরদারি কিসের? তবে সিনিয়ন তো বরাবরই লাজুক, সে কোনো কথা বলতে পারে না। জিনসে তখন বলে, আজকের পর থেকে আমি আমার কোনো লোকেশন তোমার সাথে শেয়ার করব না, এবং রেগে সেখান থেকে চলে যায়। তবে এই পুরো বিষয়টা দূর থেকে উদওয়ান দেখছিল। পরবর্তী সিনে দেখা যায় সিনিয়ন মন খারাপ করে ড্রিঙ্ক করছিল। জিন তাকে এসে বলে, আজ তো ভ্যালেন্টাইন্স ডে, তুমি তোমার মনের কথা জিনসেকে বলে দিচ্ছ না কেন? এটা শুনেই সিনিয়ন সেখান থেকে উঠে চলে যায়। আর এরপরেই দেখা যায় জিনসের ফোনে উদওয়ানের মেসেজ আসে। সে লিখেছে, আমি ইউরোপে ফিরে যাচ্ছি, শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। তাই জিনসে আবারও উদওয়ানের সাথে দেখা করতে যায়। তারা এবার সেই জায়গায় এসেছিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছে।
উদওয়ান জিনসেকে তাদের পাস্টের কথাগুলো মনে করাচ্ছিল এবং বলছিল আমরা তো আবারও আগের মতো এক হয়ে যেতে পারি। তবে জিনসে ব্যাপারটা সূক্ষ্মভাবে এড়িয়ে যায় এবং উদওয়ানকে বলে তুমি যেহেতু ইউরোপ ফিরে যাচ্ছ, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। এটা বলে সেখান থেকে দ্রুত চলে যায়। সে বাড়ি ফিরে এসে দেখতে পায় সিনিয়ন তার জন্য রান্না করেছে। জিনসে তখন সিনিয়নের সাথে খেতে বসে। তবে জিনসে যখন খাবারগুলো খাচ্ছিল, সিনিয়ন বারবার জিনসেকে একটি কথা বলার চেষ্টা করছিল। তবে অনেক চেষ্টা করেও সিনিয়ন জিনসেকে কথাটা বলতে পারছিল না। সিনিয়ন কেবল জিনসেকে বলেছিল তোমাকে আমার একটা কথা বলার আছে। জিনসেও প্রচুর আগ্রহ নিয়ে বলে বলো তুমি কি বলতে চাও। জিনসেও আন্দাজ করেছিল সিনিয়ন তাকে ভালোবাসার কথা বলবে। তবে ঠিক সেই সময় কেউ দরজায় কড়া নাড়ে। জিনসে সিনিয়নকে বলে তুমি কি বলতে চাও দ্রুত বলো। তবে সিনিয়ন দরজা খোলার জন্য উঠে দাঁড়ায়। জিনসে তখন প্রচন্ড রাগ হয়। সে সিনিয়নকে বলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। এবং সে যখন দরজা খোলে দেখতে পায় বাইরে তো উদওয়ান দাঁড়িয়েছিল এবং উদওয়ান জিনসেকে দেখে বলছিল তুমি আমার ভাইয়ের বাসায় কি করছো। এখানে আমরা জানতে পারি উদওয়ান আর সিনিয়ন তো দুই ভাই। তবে উদওয়ান সিনিয়নকে বলে তোমার আমার শত্রুতা তুমি আমাদের মধ্যেই রাখবে, এর মধ্যে তুমি জিনসেকে কেন টেনেছ। উদওয়ান ইচ্ছা করে এই কথাটা বলেছিল। জিনসে তো এবার সিনিয়নকে ভুল বোঝে এবং সে বলে তার মানে তুমি জানতে যে তোমার ভাই আমার সিনিয়র ছিল, যে কারণে তুমি আমাকে ব্যবহার করেছো। সিনিয়ন জিনসেকে বোঝানোর চেষ্টা করে, তবে কে শোনে কার কথা। জিনসে তখনই সেখান থেকে বের হয়ে যায়। সিনিয়ন তো প্রচন্ড রেগে যায়। তবে উদওয়ান ভিতরে এসে তাদের খাবারগুলো খেতে শুরু করে। সিনিয়ন উদওয়ানকে বলে তুমি ইচ্ছা করে এটা করেছো তাই না। উদওয়ান তখন হাসতে হাসতে বলে তুমি খাবারে অনেক ঝাল দিয়েছো, কিন্তু তুমি তো ছোটবেলা থেকেই ঝাল খেতে পারো না। সিনিয়ন তখন রেগে বলছিল তুমি বাবার কোম্পানিটাকে একদম ধ্বংসের মুখে ফেলে দিয়ে বিদেশ চলে গিয়েছিলে, আমি সেটাকে কোনোভাবে দাঁড় করিয়েছি, তুমি কেন আবার ঝামেলা করতে ফিরে এসেছো। আসলে উদওয়ান অতটা ভালো ছিল না যতটা ভালো সে প্রিটেন্ড করত। সেই প্রথমে সিনিয়নের কোম্পানিটা চালাতো, কিন্তু কোম্পানিটাকে একদম ধ্বংসের মুখে ফেলে রেখে সে পালিয়ে গিয়েছিল। আর সেই কোম্পানির হাল ধরেছিল সিনিয়ন। উদওয়ান তখন বলে আমি শুধুমাত্র কোম্পানি ফেরত চাই না, আমি চাই জিনসে আমার সাথে থাকবে। এটা শুনে তো সিনিয়ন প্রচন্ড রেগে যায়। এদিকে জিনসে আর কই যাবে, সে চলে এসেছিল লিংজির বাসায়। লিংজি সবকিছু শুনে বলে আমার তো সিনিয়নকে এমন মনে হয়নি। জিনসে মন খারাপ করে বলছিল সিনিয়ন আমাকে আগেই বলেছিল যেন আমি তার প্রেমে না পড়ি, আমি বোকার মতো তার প্রেমে পড়েছি। লিংজি জিনসেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন সকালে লিংজি জিনসেকে নাস্তা দিচ্ছিল, তখনই জিন সেখানে এসে তাকে একটি গোলাপ ফুল আর নাস্তার বক্স দেয়। জিনসে ডাক দিয়ে জিজ্ঞাসা করলে লিংজি বলে ডেলিভারি বয় এসেছিল। জিনসের সন্দেহের চোখে বলছিল ডেলিভারি বয় গোলাপ ফুল দিয়ে গিয়েছে। এবং একটু পরে আবারও দরজায় কেউ এলে জিনসে গিয়ে দরজা খোলে। দেখা যায় জিন তখনও একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে জিনসে জানতে পারে লিংজি আর জিন তো ডেটিং করছে। পরবর্তী সিনে দেখা যায় জিন লিংজিকে বলছে সিনিয়ন সত্যি সত্যি জিনসেকে ভালোবাসে। প্রথমে তো সে জিনসেকে ইউজ করার চিন্তা করেছিল, তবে আস্তে আস্তে জিনসের প্রেমে পড়ে গিয়েছে এবং গত রাতে সে জিনসেকে নিজের ভালোবাসার কথা বলে দিতে চাচ্ছিল। এদিকে বেশি বোঝা জিনসে চলে গিয়েছিল উদওয়ানের সাথে দেখা করতে। আর উদওয়ান তো ভালো মানুষের বাচ্চা, সে জিনসেকে বলছিল আমি দুঃখিত, আমার জন্যই উদওয়ান তোমাকে ব্যবহার করেছে, সে আসলে এমনই, আগে সে মাকে ব্যবহার করে আমার হাত থেকে কোম্পানি ছিনিয়ে নিয়েছে। জিনসে তো উদওয়ানের সব কথা বিশ্বাস করে সিনিয়নকে ভিলেন মনে করতে থাকে। উদওয়ান তখন জিনসেকে জিজ্ঞাসা করে এখন তুমি কি করবে। জিনসে তখন বলে আমি সিনিয়নের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিব। উদওয়ান বলে আমার পরিচিত উকিল আছে, তুমি চাইলে আমি তার সাথে কন্টাক্ট করিয়ে দিতে পারি। আসলে তুমি যেহেতু ঠিকই করে নিয়েছো তুমি থাকবে না, তাই আমি তোমাকে একটু সাহায্য করি। এদিকে সিনিয়ন জিনসেকে বারবার ফোন দিয়ে যাচ্ছিল, তবে জিনসে সিনিয়নের ফোন একবারও ধরে না। এরপরেই দেখা যায় সিনিয়ন জিনকে বলছিল তার মা ঠিক করেছে দুই ভাইয়ের মধ্যে লটারি করে কোম্পানি দিয়ে দেওয়া হবে। আর এই লটারির দায়িত্ব পড়েছিল তাদের একটা চাচার কাঁধে। আর এই চাচা একদম ভালো মানুষ ছিল না, মানে সিনিয়নের মাথায় টেনশনের উপর টেনশন চেপে গিয়েছিল। সত্যি সত্যি দেখা যায় উদওয়ান সেই চাচাকে ঘুষ দিয়ে তার পক্ষে টেনে নিয়েছে। সেই চাচার মেয়ে হসপিটালে ছিল এবং সেই সমস্ত বিল পে করে উদওয়ান তার চাচাকে বলে এবার সে কাকে ভোট দিবে।
তার সেই চাচা তখন বলে অবশ্যই উদওয়ানকেই ভোট দিবে। এরপরে দেখা যায় রাতের বেলা জিনসে যখন ঘুমাতে আসে, সে সিনিয়নকে অনেক মিস করছিল। তখনই লিংজি তার কাছে এসে বলে, তুমি কি সিনিয়নকে মিস করছো? তবে জিনসে বলে সে সিনিয়নকে মিস করছে না। লিংজি তখন বলে জিন তাকে বলেছে সিনিয়ন তাকে প্রথমে ইউজ করতে চাইলেও আস্তে আস্তে তার প্রেমে পড়ে গিয়েছে। সিনিয়ন সত্যিই তাকে ভালোবাসে এবং গত রাতেই সে কনফেস করার চিন্তা করেছিল। জিনসেরও তখন মনে পড়ে যায় যে গত রাতে সিনিয়ন অনেক চেষ্টা করছিল তাকে কিছু বলার জন্য। লিংজি জিনসেকে বলে সিনিয়নকে আর একটা সুযোগ দিতে। আর তারপরে জিনসে সিনিয়নকে ফোন দিয়ে পরদিন বিকেলে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। সিনিয়ন তো খুশিতে ডান্স করতে থাকে। তবে বিকেলে যখন জিনসে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসছিল, তার ফোনটি ছিনতাই হয়ে যায়। এদিকে সেদিনই ছিল ভোটের দিন। সিনিয়ন এবং উদওয়ান দুজনে সমান তালে ভোট পাচ্ছিল। তবে একদম শেষে সিনিয়নের যে চাচার উপর ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে উদওয়ানের পরিবর্তে সিনিয়নকে ভোট দেয়। এবং পাস্টের একটা সিন থেকে দেখা যায় সিনিয়ন তার চাচার সাথে দেখা করে শুধু একটা কথা বলে, আপনি 30 বছর ধরে এই কোম্পানির সাথে জড়িত, সেটাই করবেন যেটা এই কোম্পানির জন্য ভালো হয়। আর তার চাচাকে সিনিয়নকে ভোট দিতে দেখে তো উদওয়ান তেলে বেগুনে জ্বলে ওঠে। তবে ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার ঠিক আগেই সিনিয়নের ফোনে জিনসের ফোন থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল জিনসে বিপদে পড়েছে এবং একটি রেস্টুরেন্টের নামও সেখানে দিয়ে দিয়েছে। জিনসে বিপদে শুনে তো সিনিয়ন দৌড়ে সেখান থেকে চলে যায়। সিনিয়ন বের হয়ে যেতেই উদওয়ান শয়তানি হাসি দেয়। আসলে জিনসে উদওয়ানের সামনে বসেই সিনিয়নকে ফোন দিয়েছিল, তাই সে জানতো যে জিনসে আর সিনিয়ন দেখা করতে চলেছে এবং সেই জিনসের ফোনটা ছিনতাই করে সিনিয়নকে মেসেজ দিয়েছিল এবং মনে মনে ভাবছিল, যাক আমি এই বিষয়টার জন্য প্রস্তুত ছিলাম। এদিকে হলে সবাই তো কানাঘুষা করছিল যে সিনিয়ন কেন এভাবে বের হয়ে গেল। উদওয়ান তখন সবাইকে বলে সিনিয়ন এখনো বাচ্চা, এত জরুরি একটা বিষয় ছেড়ে সে এইভাবে চলে গেল, আর এভাবে চলে যাওয়ার মানে তো সে হাল ছেড়ে দিয়েছে। এখন এই কোম্পানির দায়িত্ব আমাকেই দিয়ে দেওয়া হোক। কিন্তু সেখানকার এমপ্লয়িরা উদওয়ানকে এই কোম্পানি দিতে রাজি ছিল না। বিশেষ করে তার চাচা রেগে বলে তাহলে ভোটাভুটির কি প্রয়োজন ছিল, এবং সবার রাগ দেখে সিনিয়নের মা সিদ্ধান্ত নেয় আজকে ভোটাভুটি বন্ধ। উদওয়ানের প্ল্যান তো সাকসেসফুল হয় না। তবে জিনসে তো তার বলা কফি শপে এসে বসেছিল। ওদিকে সিনিয়ন গিয়েছিল অন্য একটা জায়গায় এবং জিনসে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সেখান থেকে ফিরে যায়। সিনিয়ন যখন মন খারাপ করে তার বাড়িতে আসে, দেখতে পায় সেখানে উদওয়ান বসে আছে। সিনিয়ন উদওয়ানের কলার ধরে জিজ্ঞাসা করে জিনসে কোথায়। উদওয়ান তখন সিনিয়নকে সেই কন্ট্যাক্ট পেপারটা দেখায়। জিনসে ওই কন্ট্যাক্ট পেপারটা উদওয়ানকে আগে দিয়েছিল, যেহেতু উদওয়ান তার উকিল বন্ধুকে দিয়ে সাহায্য করতে চেয়েছিল। এবং উদওয়ান সিনিয়নকে বলে এই কন্ট্যাক্ট পেপারটা যদি পাবলিশ হয় তাহলে জিনসের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। সবাই জিনসেকে কত বাজেভাবে দেখবে এবার তুমি চিন্তা করো। এখন তুমি যদি সত্যিই জিনসেকে ভালোবেসে থাকো তাহলে এই কাগজে সাইন করে দাও। উদওয়ান জিনসে আর সিনিয়নের ডিভোর্স পেপার বানিয়ে এনেছিল। তবে ইতিমধ্যে সেখানে জিনসে চলে এসেছিল এবং সমস্ত ঘটনা দেখেও ফেলে। সে সিনিয়নকে ডাক দিয়ে বলে সিনিয়ন সাইন করো না, কিন্তু জিনসের কথা চিন্তা করে সিনিয়ন সাইন করে দেয়। জিনসে তখন দৌড়ে এসে সিনিয়নকে কিস করে দেয়, যেটা দেখে উদওয়ান মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় আর একটা বিপদ এসে ল্যান্ড করে, মানে সিনিয়নের যে ফিয়ন্সে যার সাথে তার অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল, যে ছিল সং গ্রুপের সিইও মিস্টার সং এর মেয়ে এবং সিনিয়নের খালাতো বোন। অন্যদিকে জিনসে আর সিনিয়ন নিজেদের মধ্যে খুব ভালো সময় কাটাচ্ছিল। তারা একটি মার্কেটের মধ্যে আসে এবং স্ট্রিট ফুড কিনে খেতে থাকে। দুজনে সেলফি তোলে। রাতের বেলা জিনসে সিনিয়নের কাছাকাছি এসে শুয়েছিল, তবে সিনিয়ন তো বরাবরই লাজুক। জিনসে তখন নিজে থেকে সিনিয়নকে জড়িয়ে ধরে। তারপরে সিনিয়নের লজ্জা একটু ভাঙে এবং সে জিনসেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মোট কথা তারা নিজেদের জীবনে খুবই হ্যাপি ছিল। তবে এই সুখ তাদের বেশিক্ষণ স্থায়ী হয় না। জিনসেকে সিনিয়নের মা কল করে তার সাথে দেখা করতে বলে এবং জিনসে যখন সিনিয়নের মায়ের সাথে দেখা করতে যায় সে জিনসেকে যাতা বলে অপমান করে। জিনসে এতিম এবং এই ধরনের এতিম মেয়েরা বড়লোকের ছেলেদের ফুসলে ফাসলে বিয়ে করার চিন্তা করে থাকে। তারা ভাবে এইভাবেই তারা একবারে বড়লোক হয়ে যাবে। জিনসে প্রথমে উদওয়ানকে ফাঁসিয়েছিল, কিন্তু তাতে সফল হতে না পেরে এখন সিনিয়নকে ধরেছে।
এই টাইপ আজে বাজে কথা শুনিয়ে দেয়। জিনসে চুপচাপ বলে আমি আর সিনিয়ন একে অপরকে ভালোবাসি, তাই আমরা ব্রেকআপ করব না। সিনিয়নের মা তখন বলে আমিও দেখবো তোমাদের সম্পর্ক কতদিন টেকে। জিনসে মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং সিনিয়নকে বলে সিনিয়নের মা তাকে কফি খেতে ইনভাইট করেছিল। এটা শুনে সিনিয়ন ভাবে হয়তো তার মা জিনসেকে অনেক ভালোভাবে ট্রিট করেছে। সে অনেক এক্সাইটেড ছিল। জিনসে তখন সিনিয়নকে সবকিছু খুলে বলে যে সিনিয়নের মা কি বলেছে। সিনিয়ন কোনোভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, তবে জিনসে বলে সে ক্লান্ত, এখন তার ঘুমাতে হবে। তবে পরবর্তী সিনে দেখা যায় সিনিয়ন তার ফিয়ন্সে এবং খালাতো বোন সংজিনের সাথে দেখা করে। সংজিন সিনিয়নকে বলছিল তুমি যে জিনসেকে না জানিয়ে আমার সাথে দেখা করছো, সমস্যা হবে না? সিনিয়ন তখন বলে জিনসে একদমই জেলাস মেয়ে না। সংজিন তখন সিনিয়নকে বলে আমি বাবার কোম্পানির হাল ধরতে ফিরে এসেছি এবং তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি জিন্সের সাথে ডিজাইনের ব্যাপারে কথা বলতে চাই। সিনিয়ন তখন বলে তার তো কোনো আপত্তি নেই। সংজিন তখন সিনিয়নকে তার গাড়ি করে কোম্পানিতে নিয়ে যাওয়ার কথা বলে। এদিকে জিন্সের কাছে একটি পার্সেল আসে, যে কারণে সে বাইরে ছিল। আর তখনই সে দেখতে পায় সিনিয়নের গাড়ি থেকে সংজিন বের হয়ে আসছে। জিন্সের তো প্রচন্ড খারাপ লাগে, সে দ্রুত ভিতরে চলে যায়। একটু পরেই সংজিন জিন্সের কাছে আসে এবং নিজের পরিচয় দেয়। ঠিক তখনই সিনিয়ন সেখানে এসে এমন ভান করে যে সে জানতোই না সংজিন এখানে এসেছে। সিনিয়ন সংজিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো। জিন্সে তো এসব দেখে আকাশ থেকে পড়ে এবং তার সন্দেহ হয়, যেহেতু সে দেখেছিল যে সিনিয়নই জিন্সেকে এখানে নিয়ে এসেছে। এরপরে সংজিন আর জিন্সে একটা কফি শপে বসে কথা বলছিল। সংজিন তো ডিজাইনের ব্যাপারে কথা বলতে এসেছিল, কিন্তু সে সূক্ষ্মভাবে জিন্সেকে জেলাস ফিল করাচ্ছিল। সিনিয়নের সাথে তার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং সিনিয়ন আর তার রিলেশনশিপের ব্যাপারে বলছিল। জিন্সে তো হাসি মুখে সব কিছু শুনছিল, কিন্তু তার রিয়াকশন দেখেই বোঝা যায় যে তার ভিতরে ভিতরে কতটা জ্বলছে। আর যেটা হওয়ার ঠিক সেটাই হয়। জিন্সে বাড়ি ফিরে সিনিয়নের সাথে ঝগড়া শুরু করে দেয়। সে তো দেখেছিল সিনিয়ন সংজিনকে নিয়ে এসেছে, তারপরেও মিথ্যা বলেছে কেন। সিনিয়ন তখন স্বীকার করে যে সে মিথ্যা বলেছে, তবে তার সংজিনের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু জিন্সে সেটা বিশ্বাস করে না। সে ভাবে সিনিয়ন তাকে আবারও মিথ্যা বলছে এবং ঝগড়া করে জিন্সে সেখান থেকে বের হয়ে যায়। জিন্সে সেখান থেকে চলে এসেছিল একটি বারে এবং প্রচুর ড্রিঙ্ক করছিল। জিন্সের কাছে উদুয়ান আসে। উদুয়ান জিন্সেকে জিজ্ঞাসা করে তোমার আর সিনিয়নের কি ঝগড়া হয়েছে, তবে জিন্সে তাকে কিছুই বলছিল না। উদুয়ান কিন্তু এখানে একদমই শয়তানি করে না। সে জিন্সেকে বুঝায় যে ঝগড়া হলে নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া উচিত, ফ্যামিলিতে তো ঝগড়া হতেই পারে। তবে জিন্সে উদুয়ানকে বলে সে আর সিনিয়নকে বিশ্বাস করতে পারছে না। সিনিয়ন তাকে মিথ্যার পর মিথ্যা বলছে। সে সিনিয়নকে মিথ্যাবাদী হিসেবে নিজের মাথায় সেট করে নিয়েছিল। এরপরে দেখা যায় উদুয়ান মাতাল অবস্থায় জিন্সেকে নিয়ে সিনিয়নের বাড়িতে আসে। সিনিয়ন দ্রুত গিয়ে জিন্সেকে ধরে। উদুয়ান সিনিয়নকে বলে তুমি কি আদৌ জিন্সেকে বোঝো। সিনিয়নের তো প্রচন্ড রাগ হয়, সে জিন্সেকে নিয়ে ভিতরে চলে যায়। তবে পরদিন সকালবেলা আবারও তাদের ঝগড়া শুরু হয়। জিন্সে সিনিয়নের মায়ের বলা কথাগুলো ভুলতে পারছিল না। সে ওই বিষয়টা এবং সংজিনের বিষয়টা তুলে প্রচন্ড ঝগড়া লাগিয়ে দেয় এবং বলতে থাকে সিনিয়ন তাকে বোঝে না। সিনিয়ন তখন বলে ঠিক আছে, আমি তো তোমাকে বুঝি না, তোমাকে উদুয়ান বোঝে, তাহলে তুমি উদুয়ানের কাছেই চলে যাচ্ছ না কেন। ব্যাস লেগে যায় আগুন। জিন্সে তখন সিনিয়নকে বলে চলো তাহলে আমরা ব্রেকআপ করে নিই। আর এবার তো সিনিয়নও প্রচন্ড রেগে গিয়েছিল। সে আর জিন্সেকে কনভিন্স করার চেষ্টা করে না এবং দুইজনে উকিলের মাধ্যমে ডিভোর্স করে নেয়। তবে ডিভোর্স করে যখন তারা ফিরে যাচ্ছিল, জিন্সে তো প্রচুর কান্না করছিল। সে যখন কান্না করতে করতে কিছু দূর আগায়, হঠাৎ করে পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিন্সে মনে করে সিনিয়নের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে দৌড়ে সেখানে যায়। তবে অ্যাক্সিডেন্টটা সিনিয়নের ছিল না। সিনিয়ন গাড়ি থেকে বের হয়ে জিন্সের দিকে তাকালে জিন্সে প্রচন্ড কান্না শুরু করে। সিনিয়ন তখন দৌড়ে গিয়ে জিন্সেকে জড়িয়ে ধরে, মানে তারা আবারও এক হয়ে যায়। এরপরে সিনিয়ন সংজিনকে ডেকে বলে সে আর জিন্সে ডিভোর্স নিয়ে নিয়েছে। এটা শুনে সংজিন সিনিয়নের হাত ধরে বলে তুমি মন খারাপ করো না, তুমি আরো বেটার পারসন খুঁজে পাবে। সিনিয়ন তখন বলে আমার মা জিন্সেকে অনেক আজেবাজে কথা শুনিয়েছে, শুধুমাত্র সে এতিম বলে, তাই আমি ঠিক করেছি আমি জিন্সের বাবা মাকে খুঁজে বের করব এবং জিন্সেকে একটা গ্র্যান্ড ওয়েডিং উপহার দিব। এটা শুনে সংজিন চিৎকার দিয়ে বলে ওঠে কি। সিনিয়ন তখন বলে ঠিকই শুনেছ,
আর কখনো আমার আর জিন্সের মধ্যে ঝামেলা করার চিন্তাও করবে না। আমি জিন্সে ছাড়া আর কাউকে কখনো বিয়ে করব না। তাই তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমাদের থেকে দূরে থাকবে। সংজিন তো এতক্ষণ আশায় বুক বাজছিল, কিন্তু এখন তার আশা এক নিমিষেই শেষ। সে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে সংজিনের চোখ দেখেই বোঝা যাচ্ছিল সে প্রচন্ড রেগে গিয়েছে। সংজিন একটা মেয়ের মাধ্যমে জিন্সের ঘড়িটা চেঞ্জ করে দেয়, যে ঘড়ির মাধ্যমে সে জিন্সের সব কথাই শুনতে পাচ্ছিল। জিন্সে যখন কাজ করছিল, সিনিয়ন তার কাছে এসে বলে সে সিদ্ধান্ত নিয়েছে সে জিন্সের আসল বাবা মাকে খুঁজে বের করবে। জিন্সে তখন বলে, তুমি কিভাবে আমার বাবা মাকে খুঁজে বের করবে? আমার শুধু মনে আছে যে আমার জন্ম 21 সেপ্টেম্বর 1997, আর ছোটবেলায় আমার সাথে একটা নেকলেস ছিল। এই দুইটা কথা ছাড়া তো আমার কিচ্ছু মনে নেই। সিনিয়ন তখন বলে, তাহলে আমরা ওই নেকলেসটাই খুঁজে বের করব। কালই আমরা তোমার পালিত বাবার কাছে যাব, অবশ্যই তার কাছে ওই নেকলেসটা থাকবে। তবে এই সব কথাই সংজিন শুনছিল। সংজিন নিজেও অবাক হয়ে যায় নেকলেসের কথা শুনে। এমনকি জিনসে আর সংজিনের জন্মদিন একই দিনে ছিল। সংজিন তখন তার ছোটবেলার কথা মনে করে, যেখানে তার মায়ের ছবিতে তার মায়ের গলায় একটি নেকলেস ছিল, কিন্তু তার বাবা বলেছিল এই নেকলেসটা সংজিনের জন্মে তিনি হারিয়ে গিয়েছে। এবং একটু বড় হওয়ার পর ক্লাসের লেকচার থেকে সংজিন জানতে পেরেছিল তার বাবা মায়ের ব্লাড টাইপ আর তার ব্লাড টাইপ এক না। সেই ছোটবেলাতেই সংজিন সেই ব্লাড রিপোর্ট নষ্ট করে ফেলেছিল। মানে সংজিন ছোটবেলা থেকেই আসলে হিটলার। যা হোক, পরদিনই জিনসে আর সিনিয়ন চলে যায় তার বাবার কাছে এবং সেই নেকলেসের ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে জিন্সের পালিত বাবা সেই নেকলেসের ব্যাপারে অস্বীকার করে। সে বলে তার এমন কোনো নেকলেসের ব্যাপারে মনে নেই। সিনিয়ন তাকে 5 মিলিয়ন দেওয়ার জন্য অফার করে, তবে এই লোকটি পুরোপুরি অস্বীকার করে। জিন্সে তখন তার বাবাকে বলে যদি কখনো তার নেকলেসের ব্যাপারে মনে পড়ে তাহলে যেন জিন্সেকে খবর দেয়। তবে সংজিনও সেখানে উপস্থিত ছিল। জিনসে আর সিনিয়ন সেখান থেকে চলে গেলে সংজিন ভিতরে আসে এবং সংজিন ডিরেক্ট মিস্টার বাইকে জিজ্ঞাসা করে, জিনসে তো আপনার আসল মেয়ে না, তাহলে আপনার আসল মেয়ে কে? তখন মিস্টার বাই স্বীকার করে জিনসেকে সে ছাদে খুঁজে পায়নি। সে মিস্টার সং এর মেয়ের সাথে নিজের মেয়ে চেঞ্জ করে দিয়েছে, কারণ তার ফ্যাক্টরি মিস্টার সং নিয়ে নিয়েছিল, যে কারণে সে তার মেয়েকে মিস্টার সংকে দিয়ে দিয়েছিল, যাতে অনেক বড়লোক ফ্যামিলিতে তার মেয়ে বড় হয় এবং তার মেয়ের নামে মিস্টার সং এর ফ্যাক্টরি চলে আসে। এবার সংজিন নিশ্চিত হয়ে যায় সে তার বাবার আসল মেয়ে না, জিনসে তার বাবার আসল মেয়ে। তবে সংজিন তার আসল বাবাকে বলে, যেহেতু আপনার জন্যই আমি এত বড়লোক ফ্যামিলিতে বড় হতে পেরেছি, তাহলে আমাকে আরেকটু সাহায্য করুন যাতে আমি সবকিছু পেতে পারি। এবং মিস্টার ভাই সংজিনকে সেই নেকলেসটা দিয়ে দেয়। সংজিন সেই নেকলেস পেয়ে তো চরম খুশি হয়ে যায় এবং চিন্তা করতে থাকে, জিনসে নেকলেস তো আমার হাতে, এবার দেখবো তুমি কিভাবে তোমার বাবাকে খুঁজে পাও। তবে জিনসে তো হাল ছেড়ে দেওয়ার মেয়ে না। সে তার মায়ের নেকলেসের মতো সেম একটা নেকলেস ডিজাইন করে ফেলে এবং সিনিয়নকে বলে নেক্সট অকশনে সেই ডিজাইনটা দিতে চায়, যাতে করে ডিজাইনটা অনেক ভাইরাল হয়ে যায় এবং তার আসল বাবা মা এই ডিজাইনটা দেখতে পারে। হতেও পারে এইভাবে সে তার বাবা মাকে খুঁজে পেয়ে যাবে। তবে এই বিষয়টাও সংজিন তার ঘড়ির মাধ্যমে শুনে ফেলে, আর সংজিন তো ভয় পেয়ে যায়। জিনসে সেই ডিজাইনটা তৈরি করে ফেলে এবং সেই ডিজাইন অনুযায়ী নেকলেসটাও তৈরি করে ফেলে। জিনসে তো প্রচন্ড খুশি ছিল যে সেম সেম নেকলেস সে তৈরি করতে পেরেছে। তবে সংজিন জিনসে আর সিনিয়নের কাছে আসে এবং বলে নেক্সট অকশনের দায়িত্ব তার বাবা তাকে দিয়েছে এবং সে যেহেতু প্রথমবারের মতো এত বড় অকশন সামলাতে যাচ্ছে, তাই সে আগে থেকেই সব জিনিসপত্র গুছিয়ে রাখতে চাচ্ছে এবং সে জিনসেকে বলে নেকলেসটা তার কাছে দিয়ে দিতে। তবে সিনিয়ন এতে রাজি হচ্ছিল না, কিন্তু জিনসে তো অত কিছু বোঝে না। সে সংজিনের কথায় সে সংজিনকে নেকলেসটা দিয়ে দেয়। ব্যাস, খুব সহজেই সংজিনের কাজ উদ্ধার হয়ে যায়। এরপরেই আমাদের অকশনের দৃশ্য দেখানো হয়। সিনিয়ন আর জিনসে অকশনে আসলে তার মিস্টার সং এর সাথে এখানে দেখা হয়। জিনসে মিস্টার সং এর সাথে খুব ভালোভাবে কথা বলে এবং এটাও বলে যে সংজিন অনেক ভালো, সে এত বড় অকশন খুব সুন্দরভাবে সামলে ফেলেছে। মিস্টার সংও বলছিল তার মেয়ে বড় হয়ে গিয়েছে। যা হোক, নর্মাল কথাবার্তা। তবে এরপরে যখন অকশন শুরু হয়, দেখা যায় সেখানে তো নেকলেসটা ছিল না। মিস্টার সং সংজিনকে যখন জিজ্ঞাসা করে, সে বলে সেই ব্যাপারে কিচ্ছু জানে না। জিনসে বুঝতে পারে এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। সে তখন বলে, আমি একটা গল্প বলতে চাই। সে এই অকশনে যত টাকা উঠতো সেই টাকাটা এতিমদের মাঝে দান করতে চেয়েছিল এবং এই অকশনের মাধ্যমে সে তার বাবা মাকে খুঁজতে চেয়েছিল। সে যখন ছোট ছিল সে তার বাবা মার থেকে আলাদা হয়ে গিয়েছে,
তার গলায় একটা নেকলেস ছিল এইসব। আর এসব বলতে বলতে সে তার মায়ের নেকলেসের ছবি আঁকছিল। সংজিন তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে, তবে মিস্টার সং বলে তার জিন্সের গল্প ভালো লাগছে। এবং জিন্সে যখন গল্প শেষে নিজের খাতার আর্টটা দেখায়, মিস্টার সং তো অবাক হয়ে যায়। এটা তো তার ডিজাইন করা নেকলেস ছিল। আচ্ছা, মিস্টার সংও একজন জুয়েলারি ডিজাইনার। সে তখন দৌড়ে বের হয়ে যায়। মিস্টার সং তার ওয়াইফের ছবি এনে ওই নেকলেসটার সাথে মেলাতে যাচ্ছিল এবং জিন্সের সাথে কথা বলতে চাচ্ছিল। তবে সংজিন তো এটা হতে দিবে না। সে মিস্টার সংকে বোঝানোর চেষ্টা করে ওইটা তার মায়ের নেকলেস না, হয়তো জিন্সে কোথাও দেখেছে এবং সেটা নকল করেছে। তবে মিস্টার সং বলে এটা কোনোভাবেই সম্ভব না, এটা তার নিজের হাতে করা ডিজাইন এবং পৃথিবীতে এক পিসি আছে। তবে সংজিন তো সবই জানতো। সে ভয়ে তার বাবার সাথে তর্ক বিতর্ক শুরু করে জিন্সের সাথে কথা বলতে না দেওয়ার জন্য। আর এই তর্কাতর্কের মধ্যেই মিস্টার সং সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায়। একটু পরে দেখা যায় জিন্সে মিস্টার সং এর কাছে ছিল, আর আশেপাশে কেউ না থাকায় সে চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকছিল। তবে তখনই দুজন ক্যামেরাম্যান দৌড়ে এসে ভিডিও করতে থাকে এবং বলতে থাকে, আপনি মিস্টার সংকে কেন ফেলে দিলেন? এটা সবই সং জিনের চাল ছিল। সে মিস্টার সং এর পড়ে যাওয়ার দায়টা জিন্সের উপরে চাপিয়ে দেয় এবং বলতে থাকে, সং গ্রুপ তোমার নেকলেসটা হারিয়ে ফেলেছে বলে তুমি এভাবে প্রতিশোধ নিলে। জিন্সে কিছু বলারই সুযোগ পায় না। এখানেই সিন কাট হয়। দেখা যায় জিন্সে টেনশন নিয়ে পায়চারি করছিল। তখনই সিনিয়ন তাকে এসে জানায় যে মিস্টার সং কোমাতে চলে গিয়েছে এবং সং জিন জিন্সের উপরে কেস করেছে, সাথে সিনিয়নের কোম্পানির উপরেও। মানে সবকিছু একদম লন্ডভন্ড অবস্থা। জিন্সে তো অনেক ভয় পেয়ে যায়। সিনিয়ন তখন জিন্সেকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কোম্পানি যাই যাক, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। তবে এইসব কথাও সং জিন শুনতে পায় এবং রাগে ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, কোম্পানি থেকেও তোমার কাছে জিন্সে প্রিয়? দেখা যাক তাহলে তুমি কোম্পানি কিভাবে বাঁচাও। আর এরপরেই সংজিন সিনিয়নের সাথে দেখা করে। সিনিয়ন সংজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাচ্ছ? সংজিন তখন বলে সে সমস্ত কেস তুলে নিবে যদি সিনিয়ন সংজিনকে বিয়ে করে। সিনিয়ন তখন বলে, আমি তো তোমাকে পছন্দ করি না, বিয়ে করা তো অনেক দূরে। সংজিন তখন বলে, ব্যবসার খাতিরে এমন অনেক বিয়েই হয়, পছন্দ করতে হয় না। আমি জাস্ট তোমাকে বিয়ে করতে চাই, ভালো করে ভেবে দেখো। সিনিয়ন তখন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরবর্তী সিনে দেখা যায় সিনিয়নের মা বলছিল, আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম জিন্সেকে বিয়ে করতে। দেখো, জিন্সের জন্য এখন তুমি কোম্পানি হারাতে বসেছ। উদোয়ান এখানে প্রতিবাদ করে বলে সে অনেক আগে থেকেই জিন্সেকে চেনে, জিন্সে এমন কিছু করতেই পারে না। সিনিয়নের মা তখন বলে, আমি ভাবতেই পারছি না একটা নেকলেসের জন্য এত কিছু হতে পারে। আমার কৌতূহল জাগছে সেই নেকলেসটা দেখার জন্য। সিনিয়ন তখন তার ফোন থেকে ওই নেকলেসের একটা ছবি বের করে তার মাকে দেখায়। যে ছবিটা দেখে তার মা অবাক হয়ে বলে, এটা তো তোমার আন্টি ইয়ান রানের নেকলেস। সিনিয়নও এটা শুনে অবাক হয়ে যায়। আর এরপরে দেখা যায় জিন্সের ফোনে সিনিয়ন মেসেজ করেছে, কেউ হয়তো আমাদের ঘর থেকে আমাদের কথাগুলো শুনছিল। আর মেসেজটা পড়ার পরেই জিন্সের মনে পড়ে যায় তার ঘড়ির কথা এবং জিন্সে বুঝতে পেরে যায় তার ঘড়ির মাধ্যমে কথা শোনা হচ্ছিল। এরপরে সিনিয়ন যখন বাড়ি ফিরে আসে, তারা ইচ্ছা করে সংজিনকে শুনিয়ে শুনিয়ে নিজেরা ঝগড়া শুরু করে এবং সিনিয়ন জিন্সের সাথে ব্রেকআপ করে দেয়। সংজিন তো এসব শুনে অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় সিনিয়ন সংজিনকে বিয়ে করতেও রাজি হয়ে গিয়েছে। তবে একটু পরে জিন্সে ঘড়ি খুলে রাখে আর সিনিয়ন তাকে একটা কোনায় নিয়ে ফিসফিস করে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমার মনে হচ্ছে মিস্টার সং তোমার বাবা। এখানেই সিন কাট হয়। দেখা যায় মিস্টার সং তো কোমাতে ছিল, কিন্তু সংজিন সেখানে আসে এবং মিস্টার সংকে মারার চেষ্টা করে। তখনই সে বাইরে থেকে জিন্সের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলে তাকে মারতে না পেরে বের হয়ে আসে এবং জিন্সেকে বলে সে এখানে কি করতে এসেছে। জিন্সে তখন বলে সে মিস্টার সং এর সাথে দেখা করতে চায়। সে মিস্টার সংকে ধাক্কা মারেনি আর এই বিষয়টা শেষ পর্যন্ত সে দেখে ছাড়বে। সংজিন তখন বলে, তুমি কি এখন আমার বাবাকে মেরে ফেলার জন্য এসেছো? আর সে সিকিউরিটি গার্ডকে বলে দেয় তার অনুমতি ছাড়া যেন কাউকে ভিতরে ঢুকতে না দেয়া হয়। এরপরে দেখা যায় সংজিন ম্যানেজারের থেকে জানতে পারে মিস্টার সং মারা গেলে সংজিন কোনো সম্পত্তি পাবে না, কেননা তার উইল অনুযায়ী সে মারা গেলে এই সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। সে আগে এই সম্পত্তি দান করে দিয়েছে। সংজিনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে কি করলে সেই সম্পত্তি পেতে পারবে। ম্যানেজার তখন বলে, মিস্টার সং যদি জীবদ্দশায় এই সম্পত্তি সংজিনের নামে লিখে দিয়ে থাকে। এদিকে জিন্সের নার্সের বেশে তার বাবার সাথে দেখা করতে যায়।
তবে তখনই সেখানে সংজিন চলে আসে এবং জিনসের সাথে চিল্লাচিল্লি করতে থাকে, বলতে থাকে সে পুলিশ ডাকবে। তবে এরই মধ্যে মিস্টার সং জেগে ওঠে। সংজিন তো ভয় পেয়ে যায়। তবে মিস্টার সং জেগে উঠে সংজিনকে জিজ্ঞাসা করে সে হসপিটালে কিভাবে আসলো এবং সে জিনসে কেউ চিনতে পারছিল না। সংজিন তখন মিস্টার সংকে বলে জিনসে তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। তবে মিস্টার সং এর যেহেতু কিছুই মনে ছিল না, সংজিন একরকম হাঁপ ছেড়ে বাঁচে। জিনসে মন খারাপ করে সেখান থেকে বের হয়ে যায় এবং এরপরেই দেখা যায় যেহেতু সং গ্রুপের চেয়ারম্যান মিস্টার সং এর মেমোরি লস হয়ে গিয়েছে, তাই সংজিন তার বাবার কাছে কিছু কাগজ এনে বলে এখন কোম্পানির দায়িত্ব তাকে দিয়ে দেওয়ার জন্য এবং মিস্টার সংকে রেস্ট নেওয়ার জন্য। যেহেতু মিস্টার সং এর কিছুই মনে ছিল না, সে সংজিনকে নিজের মেয়ে মনে করছিল, তাই সে এক কথায় সবকিছু লিখে দেয়। সংজিন তো খুশি হয়ে যায়। সে তার বাবাকে জানায় আজই তার আর সিনিয়নের এঙ্গেজমেন্ট। তার বাবা তখন খুশি হয়ে বলে তাহলে তো আমাকে দ্রুত সুস্থ হয়ে যেতে হবে তোমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য। এরপরে সংজিন যখন হসপিটাল থেকে বের হয়ে আসছিল, দেখতে পায় সিনিয়ন আর জিনসে একসাথে আসছে। এটা দেখে তো সংজিন তেলে বেগুনে জ্বলে ওঠে। সে জিনসেকে বলে আজ আমার এঙ্গেজমেন্ট আর তুমি ইনভাইটেড না। জিনসে তখন তার ওই ঘড়িটা দেখিয়ে বলে তোমার বিরুদ্ধে আমার একটা প্রমাণ আছে, আমি পুলিশ ডাকতে পারি। সংজিন হাসতে হাসতে বলছিল কি হয়েছে তো তোমার কাছে প্রমাণ আছে, এতে কি প্রমাণ হয়ে যায়? সিনিয়ন তখন বলে আমি তো বলেছিলাম আমি সং গ্রুপের উত্তরাধিকারীর সাথে বিয়ে করব, তোমার সাথে বিয়ে করব তো বলিনি। সংজিন তখন বলে তুমি কি বলতে চাচ্ছ, আমি তো সং গ্রুপের উত্তরাধিকারী। তখনই পাস্টের একটা সিন থেকে দেখা যায় জিনসে নার্স হয়ে গিয়ে মিস্টার সং এর ব্লাড নিয়ে এসেছিল এবং ডিএনএ টেস্ট করে দেখা গিয়েছে জিনসে মিস্টার সং এর মেয়ে। সেখানে সিনিয়নের মাও চলে আসে এবং পাস্টের একটা সিন থেকে দেখতে পাই সিনিয়রের মা জিনসের কাছে মাফ চায় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আর জিনসে তার নিজের ভাগ নিয়ে এটা জানতে পেরে সে অনেক খুশি হয়। সংজিন তো বুঝতে পারে যে সবাই জানতে পেরে গিয়েছে জিনসে মিস্টার সং এর মেয়ে। সে তখন হাসতে হাসতে বলে ঠিক আছে তুমি যাও, নিজের বাবার সেবা যত্ন করো আর ভালো মেয়ে হয়ে থাকো, কেননা সং গ্রুপ এখন আমার কন্ট্রোলে। ঠিক তখনই সেখানে মিস্টার সং চলে আসে। মিস্টার সং আসলে পুরোপুরি সুস্থ ছিল এবং সে সবকিছু ভুলে যাওয়ার ভান করছিল সংজিনের থেকে বাঁচার জন্য। এবং সে বলে তুমি এই সাইন দিয়ে কি বা করবে, কোম্পানি পুরোটাই জিন্সের মায়ের নামে, আমি সাইন করলে কিচ্ছু হবে না, মানে সংজিনের কাছে কিচ্ছু নেই। সংজিন তখন পাগলের মতো কান্না করতে থাকে আর বলতে থাকে এখন তুমি তোমার আসল মেয়েকে পেয়ে গিয়েছো, তাহলে আমি কে, আমার পরিচয় কি? মিস্টার সং এরও সংজিনের জন্য খারাপ লাগছিল, শত হলেও সে এত বছর সংজিনকে লালন পালন করেছে। তখনই সেখানে সংজিনের আসল বাবা চলে আসে এবং সে সবাইকে বলে সংজিনকে মাফ করে দেওয়ার জন্য, এই সম্পূর্ণ ভুল তার। মিস্টার সং জিন্সের এই পালিত বাবাকে চিনতে পারে। জিন্সের পালিত বাবা সবকিছু স্বীকার করে যে ছোটবেলায় কিভাবে সে দুইজনের মেয়েকে পাল্টে দিয়েছিল, কেননা মিস্টার সং এই লোকটির কোম্পানি নিয়ে নিয়েছিল এবং সে চাচ্ছিল তার মেয়ের মাধ্যমে কোম্পানি ফিরে পেতে। এবার সে তার ভুল স্বীকার করে এবং মিস্টার সং এর কাছে মাফ চায়। মিস্টার সং তো বেশ ভালো মানুষ, সে এই লোকটিকে মাফ করে দেয়। তবে সংজিন এখনো শান্ত হয়নি। সে তার নিজের বাবাকে বাবা বলে মানতে অস্বীকৃতি জানায় এবং জানায় সে সংজিন ছিল, সংজিনই থাকবে। পরবর্তী সিনে দেখা যায় সিনিয়ন বাড়িতে এসে দেখে জিন্সে সেখানে দাঁড়িয়ে আছে। সে জিন্সের দিকে আগাতেই জিন্সে বলে হাঁটু গেড়ে বসো। সিনিয়ন কিছু না বুঝে জিন্সের কথাতেই হাঁটু গেড়ে বসে। জিন্সে তখন সিনিয়নকে একটি আংটি দিয়ে বলে আমাকে প্রপোজ করো। সিনিয়ন তখন মুচকি হেসে ওই আংটি দিয়ে জিন্সেকে প্রপোজ করে। জিন্সে তো ইমোশনাল হয়ে কান্নাই করে দেয় এবং অবশ্যই প্রপোজে হ্যাঁও বলে দেয়। পরবর্তী সিনে দেখা যায় জিন্সে তার বাবার সাথে বসে গল্প করছিল। তার বাবা মন খারাপ করে বলে তোমাকে আমি এমন সময় খুঁজে পেয়েছি, এখন আবার তুমি বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে। জিন্সে তার বাবাকে বলে সে মাঝে মাঝে এসে তার বাবার সাথে থেকে যাবে। জিন্সের বাবা তখন বলে সিনিয়নের তো ইনসোমিয়া ছিল, সেটা কি এখনো আছে? জিন্সে অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে? জিন্সের বাবা বলে সিনিয়নের ছোটবেলা থেকে এই সমস্যা ছিল, অনেক ডাক্তার দেখানোর পরেও সে ঠিক হয়নি। একদিন সে আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং তোমার মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে। সে শুধুমাত্র তোমার মায়ের আশেপাশে ঘুমাতে পারত। জিন্সে তখন হেসে দিয়ে বলে সিনিয়ন এখন তার পাশে ঘুমাতে পারে। যা হোক, অবশেষে জিন্সে তার আসল বাবাকে ফিরে পেয়েছিল। পরবর্তী সিনে দেখা যায় জিন্সে আর সিনিয়ন তাদের বিয়ের জন্য শপিং করে। জিন্সে সাদা গাউন এবং সিনিয়ন ব্ল্যাক স্যুট।
যারা এই ড্রেসগুলো ফিট করতে এসেছিল তারা জিনসে আর সিনিয়নকে দেখে অনেক প্রশংসা করে। সিনিয়ন তো জিনসেকে কোলে নিয়ে সেখান থেকে দৌড় মারে। এরপরে জিনসে আর সিনিয়নের বিয়ের দিন দেখানো হয়। সিনিয়ন এখানে তার ভাইয়ের সাথে সবকিছু সমঝোতা করে নেয়। উদওয়ান সিনিয়নকে বলে জিনসেকে অনেক ভালোভাবে ট্রিট করবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। আর সিনিয়ন উদওয়ানকে বলে কোম্পানি ভালোভাবে দেখে রাখবে, না হলে আমিও তোমাকে ছাড়বো না। এরপরে জিনসে আর সিনিয়নের বিয়ে হয় এবং বিয়ের রীতিমতো বিয়ে শেষে সিনিয়ন জিনসেকে কিস করে। আর এখানেই সম্পূর্ণ ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সম্পূর্ণ ড্রামাটি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। খোদা হাফেজ।